তাজউদ্দিন আহমেদকে নিয়ে কিছু বলতে গেলে আসলে বলাটা কঠিন বিকজ প্রথমত তাজউদ্দিন সম্পর্কে আহ, খুব বেশি বই আমাদের নেই তাজউদ্দিন সম্পর্কে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে তাজউদ্দিন সম্পর্কে যেই কয়টি বই আছে সেগুলো অনেকটা খুঁজতেও ব্যাগ পেতে হয় আর কি, কালেক্ট করাটা মুশকিল হয়ে যায়। কিন্তু তাজউদ্দিন আহমেদের মেয়ের লিখা নেতা ও পিতা বইটি বেশ ভালো একটি মৌলিক রচনা। বাবার সাথে কাটানো বিভিন্ন অভিজ্ঞতার সাথে বাবার সহকর্মীদের কাছ থেকে বাবা সম্পর্কে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই বইটি লিখেছেন তিনি। তাজউদ্দিন আহমেদ আমাদের স্বাধীনতা যুদ্ধের সর্বোচ্চ রাজনৈতিক ব্যক্তিত্ব। বেন শেখ মুজিবুর রহমানের উপরে এই রিয়েলাইজেশনটা খুব সম্ভবত বাংলাদেশের অনেক মানুষের হয় নাই। রাজনৈতিক ক্ষেত্রে তিনি সর্বোচ্চ ব্যক্তিত্ব, কারণ তাজউদ্দিন আহমেদ যে অসাধ্য সাধন করেছেন এবং যে বুদ্ধি বুদ্ধিমত্তা এবং তার যে নেতৃত্বের যে পরীক্ষা দিয়েছেন 1971 সালে, এইটা এইটা ভয়ঙ্কর একটা ব্যাপার। সো অনেক ক্ষেত্রে অনেকে বলে থাকেন যে মুজিব না থাকলেও বাংলাদেশ হয়তো স্বাধীন হতো, বাংলাদেশের স্বাধীনতা আটকে থাকতো না, কিন্তু একজন তাজউদ্দিন না থাকলে হয়তো বাংলাদেশের স্বাধীনতাটা হওয়া কখনোই সম্ভব হতো না আর কি। এভাবেই বলে থাকেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বইটা পড়ার সাথে সাথে অনেকগুলো বিষয় যেগুলো নোটিস করেছি আর কি, সেগুলো নিয়েই এই ভিডিওটা তৈরি করা। অনেক মেবি 2-3টা পর্বে করতে হবে আর কি, কারণ বিশাল একটা বই, প্রচুর তথ্যের সমাহার এখানে। সো বইয়ের 23 নম্বর পৃষ্ঠায় আছে শারমিন আহমেদ তিনি লিখেছেন যে 1964 সালের ডিসেম্বর মাসের দিকে পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নাহর বোন ফাতেমা জিন্নাহর সমর্থনে তাদের বাসায় নির্বাচনী প্রচারণা ক্যাম্প তৈরি করেছিলেন। সো আইয়ুব খানের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ছিলেন ফাতেমা জিন্নাহ এবং শেখ মুজিব, তাজউদ্দিন সহ ওনারা সবাই ফাতেমা জিন্নাহর পক্ষে ক্যাম্পেইন করেছেন। এই জিনিসটা এই জন্য এখানে উল্লেখ করতেছি যে মোহাম্মদ আলী জিন্নাহ বাংলাদেশ স্বাধীন হয়ে গেলেও বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ স্বাধীন বাংলাদেশের তৈরির প্রেক্ষাপটের জন্য একজন গুরুত্বপূর্ণ লিডার। আর ইভেন আওয়ামী লীগের যারা মোহাম্মদ আলী জিন্নাহকে অপমান করতে চায় তাদের তাদের উদ্দেশ্যে আমি বলবো আর কি, তোমাদের যে পিতা শেখ মুজিব, সেও এই মোহাম্মদ আলী জিন্নাহর এবং তার মেয়ের হয়ে কাজ করেছে আর কি, এবং তারা খুবই ভালো একটা সম্পর্ক ছিল তাদের মধ্যে। সেও স্বীকার করে মোহাম্মদ আলী জিন্নাহকে, তোমারও স্বীকার করায় কিছু যায় আসে না আর কি। সো এখানে তিনি আরেকটা জিনিস উল্লেখ করেছেন যে তাজউদ্দিন আহমেদের একটা গ্রেফতারের একটা কাহিনী এখানে বলাটা উল্লেখযোগ্য মনে করতেছি যে ওনার মা তাকে একটা সুটকেস গুছিয়ে দিয়ে বলছেন যে এই সুটকেসটা তার বাপের কাছে দিয়ে আসতে। তার বয়স হয়তো তখন খুবই অল্প ছিল, 9-10-11 বছরের মতো হয়তো তার বয়স ছিল। সো এই জিনিসটা এই জন্য এখানে উল্লেখ করতেছি যে তৎকালীন সময়ে রাজনীতিবিদরা সম্ভাব্য গ্রেফতারের সিচুয়েশন তৈরি হলে তারা সুটকেস গোছানো শুরু করতেন এবং প্রস্তুতি নিতেন গ্রেফতার হওয়ার আর কি। ওইখানে যায় কি পড়বেন, কি কি কাপড় চোপড়, কি কি প্রয়োজনীয় জিনিস সাথে নেবেন, ওইগুলোতে ওনারা করতেন আর কি। এই জিনিসটা এই জন্য উল্লেখযোগ্য যে প্রচুর ইতিহাসবিদরা উল্লেখ করেছেন 25শে মার্চ রাতে শেখ মুজিবুর রহমান নিজের সুটকেস গুছিয়ে গ্রেফতারের জন্য প্রস্তুত হচ্ছিলেন আর কি, স্বাধীনতার কোনো ধরনের পদক্ষেপ না নিয়ে। এবং এই বিষয়টা এই বইয়েও আসছে, কিছুক্ষণ পরে দেখা যাবে আর কি। সো শারমিন আহমেদ এখানে একটি জিনিস বলতে চেষ্টা করেছেন যে 7ই মার্চের যে ভাষণটা শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন, সেই ভাষণের মূল পয়েন্টগুলো আসলে তাজউদ্দিন আহমেদেরই বলে দেয়া আর কি। শেখ মুজিবুর রহমান ওনার নিজস্ব বাচনভঙ্গিতে নিজস্ব ভাষা ব্যবহার করে মূলত তাজউদ্দিন আহমেদের বক্তব্যটাই এখানে প্রদান করেছেন আর কি। এই বিষয়টা অস্বীকার করার কোনো নাই আর কি। এইটা তাজউদ্দিন আহমেদ আসলে শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বুদ্ধিভিত্তিক সহযোগী ছিলেন। শেখ মুজিবুর রহমানের বুদ্ধিভিত্তিক যে কোনো প্রয়োজনের সমাধান সবসময় তাজউদ্দিন আহমেদই করেছেন। এইটা ইতিহাসে স্বীকৃত একটা বিষয়। কিন্তু এই বইয়ের 45 নম্বর পৃষ্ঠায় সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে জিনিসটা আছে আর কি, যেটা দেখলে অনেক আওয়ামী লীগ অথবা বাংলাদেশের
ইতিহাস বিকৃতকারী অনেকের একমত হবে না, অথবা তারা করতে পারে আর কি, যে 25শে মার্চ কালো রাতে তাজউদ্দিন আহমেদ গিয়েছিলেন শেখ মুজিব কাকুকে নিতে। লেখকের বাসায় বলতেছি, মুজিব কাকু আব্বুর সঙ্গে আন্ডারগ্রাউন্ডে গিয়ে মুক্তিযুদ্ধ পরিচালনা করবেন, সেই ব্যাপারে আব্বু মুজিব কাকুর সাথে আলোচনা করেছিলেন। মুজিব কাকু সে ব্যাপারে সম্মতিও দিয়েছিলেন। সেই অনুযায়ী আত্মগোপনের জন্য পুরান ঢাকায় একটি বাসাও ঠিক করে রাখা হয়েছিল। বড় কোনো সিদ্ধান্ত সম্পর্কে আব্বুর উপদেশ গ্রহণে মুজিব কাকু এর আগে দ্বিধা করেননি। আব্বুর সে কারণে বিশ্বাস ছিল যে ইতিহাসের এই যুগ সন্ধিক্ষণে মুজিব কাকু কথা রাখবেন, কিন্তু মুজিব কাকু আব্বুর সাথে যাবেন, অথচ শেষ মুহূর্তে মুজিব কাকু অনড় রয়ে গেলেন। তিনি আব্বুকে বললেন, বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাও, পরশুদিন হরতাল ডেকেছি। এবং আসলে সেটাই, আওয়ামী লীগ আসলে পাকিস্তানি হানাদার বাহিনীরা বাংলাদেশি মানুষদের, বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ার পর আওয়ামী লীগের নেতৃত্ব বা শেখ মুজিব যেটাই বলেন, ওনারা কিন্তু মুক্তিযুদ্ধ বা কোনো ধরনের স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম শুরুর কোনো ধরনের চিন্তা না করে তারা যে জিনিসটা করছিল, তারা ওই 27শে মার্চ হরতাল ডেকেছিল দেশে সাধারণ রাজনৈতিক দলের মতো, সাধারণ রাজনীতিবিদদের মতো, এই যে আগামীকাল হরতাল দিলাম এই প্রতিবাদে, এই ধরনের। শেখ মুজিবের মাথায় স্বাধীনতার কোনো চিন্তাই ছিল না আর কি। শেখ মুজিবের মাথায় ঘুরে ফিরে একটা জিনিসই ছিল যে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন, সেটাই, যে আলোচনা চালিয়ে যাব, যেভাবেই হোক পাকিস্তানিরা হয়তো কিছু মানুষ মেরে ফেলবে, তারপর একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হবে, রেজিস্ট্যান্স ক্রিয়েট হলে পাকিস্তানিরা নমনীয় হবে, নমনীয় হয়ে হয়তো প্রধানমন্ত্রিত্ব তার কাছে হস্তান্তর করবে। এটাই ছিল মূলত শেখ মুজিবুর রহমানের প্ল্যান। সো তিনি তাজউদ্দিনের সাথে যান নাই আর কি। এই জন্য যে জিনিসটা হয়েছে যে মুজিব কাকুর তাৎক্ষণিক এই উক্তিতে আব্বু বিস্ময় ও বেদনায় বিমূঢ় হয়ে পড়লেন। এদিকে বেগম মুজিব ওই শোবার ঘরে এই সুটকেসে মুজিব কাকুর জামা কাপড় বাজ করে রাখতে শুরু করলেন। ডুলা পায়জামায় ফিতা পড়লেন। পাকিস্তানি সেনার হাতে মুজিব কাকুর স্বেচ্ছা বন্দী হওয়ার এসব প্রস্তুতি দেখার পর আব্বু হাল না ছেড়ে প্রায় 1.5 ঘন্টা ধরে বিভিন্ন ঐতিহাসিক উদাহরণ টেনে মুজিব কাকুকে বুঝাবার চেষ্টা করলেন। তিনি কিংবদন্তি সমতুল্য বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের উদাহরণ তুলে ধরলেন, যারা আত্মগোপন করে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন। কিন্তু মুজিব কাকু তার এই সিদ্ধান্তে অনড় রয়ে গেলেন। আব্বু বললেন যে পাকিস্তান সেনাবাহিনীর মূল লক্ষ্য হলো পূর্ব বাংলাকে সম্পূর্ণরূপে নেতৃত্ব শূন্য করে দেয়া। এই অবস্থায় মুজিব কাকু দোরা দেয়ার অর্থ আত্মহত্যা শামিল। তিনি বললেন, মুজিব ভাই, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হলেন আপনি, আপনার নেতৃত্বের উপরই তারা সম্পূর্ণ ভরসা করে রয়েছে। মুজিব কাকু তখন তার সেই ঐতিহাসিক উক্তিটি করলেন আর কি, যে তোমরা যা করবার করো, আমি কোথাও যাব না। তখন তাজউদ্দিন আহমেদ বললেন যে আপনার অবর্তমানে দ্বিতীয় খেয়ে নেতৃত্ব দেবে এমন ঘোষণা তো আপনি দিয়ে যাননি। তার অনুপস্থিতিতে দ্বিতীয় ব্যক্তি কে হবে, দলকে তো তা জানানো হয়নি। ফলে দ্বিতীয় কারণ নেতৃত্ব প্রদান দুরূহ হবে এবং মুক্তিযুদ্ধকে এক অনিশ্চিত জটিল পরিস্থিতির দিকে ঠেলে দেয়া হবে। কিন্তু এত সবকিছু বোঝানোর পর যে জিনিসটা হয়েছে যে আলটিমেটলি মুজিব কাকু তখন উত্তর দিয়েছিলেন যে আমি যদি এইগুলো করি, এটা আমার বিরুদ্ধে দলিল হয়ে থাকবে, এর জন্য পাকিস্তানিরা আমাকে দেশের দ্রোহের জন্য বিচার করতে পারে। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলে রাখা ভালো, যে এই তাজউদ্দিন আহমেদ টেপ রেকর্ডারে শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার রেকর্ড করতে চেয়েছিলেন, যেটা ইন্টারকন্টিনেন্টালে বিদেশি সাংবাদিকদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু শেখ মুজিব অস্বীকার করে বললেন যে তারা এটা রেকর্ড রেখে দেবে এবং এটা আমার বিরুদ্ধে তারা একটা দেশদ্রোহের জন্য বিচার করবে আমার। সো শেখ মুজিব এটাতে আগ্রহ প্রকাশ করেন নাই। তো পাকিস্তান যদি দেশদ্রোহের জন্য, যদি বাংলাদেশ স্বাধীন না হতো, পাকিস্তান যদি দেশদ্রোহের জন্য শেখ মুজিবের বিচার করতো, কি করতো সর্বোচ্চ? এর আগেও 69-এ তারা আগরতলা ষড়যন্ত্র মামলায় জেলে পড়েছে, তারপর ছাড়তে বাধ্য হয়েছে, বাঙালিরা রেজিস্ট্যান্স তৈরি করেছে। কিন্তু তার এই সামান্য জিনিসটার বয়ে ভীত ছিলেন। কিন্তু এই জায়গায় একজন ব্যক্তির নাম চলে আসে এখন, যে মিলিটারির একজন ব্যক্তি, যে কোনো ধরনের কোনো চিন্তা ভাবনায় না গিয়ে ঢাকায় যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার খবর শোনার পর সে বলেছে যে আই রিভোল্ট, আমার ইউনিট বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করবে, তোমরা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করো। একজন সামরিক বাংলাদেশ যদি স্বাধীন না হতো, তাহলে একজন সামরিক অফিসারের রিভোল্টের শাস্তি হচ্ছে যে কি ওই আর্মি আইনে তাকে ভয়াবহ শাস্তি, মৃত্যুদণ্ড তো খুবই অল্প হিসাব, তাকে ভয়াবহ শাস্তি, মৃত্যুর আগেও তাকে আরো ভয়াবহ শাস্তি গ্রহণ করতে হতো। কিন্তু এত কিছু সে পরোয়া করেনি, নিজের দেশের জন্য
জিয়াউর রহমান সাথে সাথে ঘোষণা দিয়েছেন যে উই রিভোল্ট, আমি বিদ্রোহ করলাম, এবং এই বিদ্রোহের শাস্তি যে কি পরিমাণ কঠিন শাস্তি হতো যদি বাংলাদেশ স্বাধীন না হতো, এত কিছুর পরোয়া জিয়াউর রহমান করেন নাই। কিন্তু শেখ মুজিব এখানে কি বলতেছেন, তিনি বলতেছেন যে ওরা রেকর্ড রেখে দেবে এবং আমার বিরুদ্ধে দেশদ্রোহিতার জন্য তারা আমার বিচার টিচার করে ফেলবে। এই হচ্ছে একজন অকুতোভয় দেশপ্রেমিক এবং একজন সুবিধাবাদী রাজনীতিবিদের মধ্যে পার্থক্য। সো তাজউদ্দিন এরপর বাসায় ফিরে আসলেন। শারমিন আহমেদের বইয়ের বর্ণনা অনুযায়ী বাসায় ফিরে আসার পর তিনি অত্যন্ত বিষণ্ণ অবস্থায় বাসায় বসে রইলেন যে এত কিছু কি জন্য হলো, তাহলে সবকিছু ধূলিসাৎ হয়ে গেল। শেখ মুজিব স্বেচ্ছাবন্দী হচ্ছেন এবং কোনো ধরনের স্বাধীনতার কোনো প্ল্যান প্রোগ্রাম ওনার মধ্যে নেই। তখন আরো ঘন্টা 2 ঘন্টা পর ব্যারিস্টার আমিরুল ইসলাম এবং ডক্টর কামাল হোসেন তাজউদ্দিনের বাসায় আসলেন এবং এসে বললেন যে ওনারাও গিয়েছিলেন শেখ মুজিবের কাছে, কিন্তু তাকে কোনোভাবেই সেখান থেকে নিয়ে আসতে পারেননি। তিনি গ্রেপ্তার হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং তিনি স্বাধীনতার ঘোষণার সাথে একমত না, তিনি স্বাধীনতার ঘোষণা দিবেন না। তখন ব্যারিস্টার আমিরুল ইসলাম এবং ডক্টর কামাল হোসেন তাজউদ্দিনকে সাথে করে নিয়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে চলে গেলেন তাদের যে পরবর্তী প্ল্যানগুলো আছে সেগুলো বাস্তবায়ন করার জন্য। তারপর তাজউদ্দিন আহমেদ, ব্যারিস্টার আমিরুল ইসলাম এবং ডক্টর কামাল হোসেন তারা ভারতে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম করলেন এবং তারা ডক্টর কামাল হোসেনকে সম্ভবত বন্দী করে ফেলেছিল। ব্যারিস্টার আমিরুল ইসলাম এবং তাজউদ্দিন আহমেদ ওনারা দেশ ত্যাগ করে দেশের বাহিরে যাওয়ার জন্য প্ল্যান প্রোগ্রাম শুরু করলেন আর কি। এবং তাজউদ্দিন আহমেদ এখানে একটা বুদ্ধিদীপ্ত কাজ তাজউদ্দিন আহমেদ করেছেন। তিনি যদিও দেখেছেন যে শেখ মুজিব শেষ মুহূর্তে এসে বেইমানি করছেন, কিন্তু বাংলাদেশের মানুষের কাছে তখনও শেখ মুজিব একজন অবিসংবাদিত নেতা এবং তিনি এই সুযোগটা কাজে লাগালেন। তিনি যে জিনিসটা করলেন যে স্বাধীনতার জন্য বা ওই বাংলাদেশ সরকার গঠন করা থেকে শুরু করে যত কিছুই তিনি করেছেন সবকিছুই তিনি শেখ মুজিবের নামকে সবার আগে রেখে করেছেন, যাতে পাবলিক সাপোর্টটা তার কাছে চলে আসে। একই কাজ তার নিজের স্বাধীনতার ঘোষণার ক্ষেত্রে জিয়াউর রহমানও করেছিলেন, সেটাতে আমরা পরবর্তীতে আসব। সো তার বইয়ের 54 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন যে 27 মার্চের স্বাধীনতার ঘোষণাটি অধিকাংশ মানুষের কাছে পৌঁছে যায়। তিনিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। জিয়াউর রহমানের ঘোষণাটি সে সময় বাঙালি সৈনিকদের মধ্যে বিশেষ উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছিল। 27 মার্চের জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাটি তাজউদ্দিন আহমেদ যখন বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করতেছিলেন, তখন বাংলাদেশের কোনো একটা স্থানে থেকে ওই স্বাধীনতার ঘোষণাটি তিনি শুনেন এবং তিনি শারমিন আহমেদ বলতে চেয়েছেন যে এইটা বাঙালি সৈনিকদের মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছিল। এতটুকু বলেই তিনি এইটাকে কাভার করে ফেলতে চেয়েছেন আর কি। কিন্তু শারমিন আহমেদ একটা জিনিস তিনি এখানে ভুলে গেছেন যে পাকিস্তানিরা বাঙালিদের ওপর যে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে ওই দিন রাতে, এরপর উনার বাপ থেকে শুরু করে ওনারা সবাই কিন্তু আগে ভারতে যাবে, তারপর বৈঠক করবে, প্ল্যান প্রোগ্রাম করবে, কি করবে না করবে সেইগুলো নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু একজন মানুষ জিয়াউর রহমান অলরেডি স্বাধীনতার ঘোষণা দিয়ে ফেলেছেন। কোনো ধরনের পালানোর প্রক্রিয়া বা অন্য কোথাও যাব, অন্য কোথাও যায়া তারপর প্ল্যান প্রোগ্রাম করব, এইসব কোনো কিছুর পরোয়া করেননি। জিয়াউর রহমানের সিদ্ধান্ত নেওয়ার এই যে গুণাবলী, পৃথিবীর ইতিহাসের একজন শ্রেষ্ঠ মানুষ হিসাবে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা পৃথিবীর ইতিহাসের একটা শ্রেষ্ঠ ক্ষমতা ছিল, যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে দক্ষতাটা তার ছিল আর কি। কিন্তু শারমিন আহমেদ অথবা তাজউদ্দিন আহমেদ ওনারা শেষ পর্যন্ত ঘুরে ফিরে আর কি এই একটা জায়গায় এসে ওনারা থমকে যান আর কি, যে জিয়াউর রহমানের ব্যাপারে যখন ওনারা চলে আসেন তখন ওনাদের কিছুটা ইতিহাসের এই যে কাজটা ওনারা করেন, শারমিন আহমেদই যেটা করেছেন আর কি, এর ফলাফলটা কিন্তু তারাও পাচ্ছেন। তাজউদ্দিন আহমেদের যে অবদান বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে বাংলাদেশের মানুষ জানে না, কেউই জানে না। তারা জিয়াউর রহমানকে যেরকম অস্বীকার, শারমিন আহমেদ যেরকম জিয়াউর রহমানকে বা তার এই স্বাধীনতার ঘোষণায় সবকিছুকে অত্যন্ত ক্ষুদ্রভাবে দেখার চেষ্টা করেছেন,
তিনি নিজে কিরকম ফিল করেন? তার বাপের অবদানকে আওয়ামী লীগ একদম খেয়ে ফেলছে। কোনো শিকার, কোনো ধরনের কোনো তাজউদ্দিনের কোনো নাম কোথাও নাই। অথচ তাজউদ্দিন আহমেদ স্বাধীনতা যুদ্ধের সবচেয়ে বড় রাজনৈতিক নেতা। এবং এটা খুবই লাকি যে তখন বাঙালি জাতি তাজউদ্দিনের মতো একজন বিচক্ষণ রাজনৈতিক নেতা এই প্রবাসী সরকারকে নেতৃত্ব দিয়েছিল, না হলে স্বাধীনতার ব্যাপারটা হয়ে উঠতো না। কি পরিমাণ ঘাত প্রতিঘাত পেরিয়ে তাজউদ্দিন আহমেদ শেষ পর্যন্ত 16ই ডিসেম্বর পর্যন্ত যাইতে পারছিলেন, এই বইটা যদি পুরোটা পড়েন তাহলে বুঝতে পারবেন। এরপর উল্লেখ করেছেন যে 10 এপ্রিলের সেই প্রবাসী সরকার গঠনের কথা, সেখানে খন্দকার মোশতাক এবং সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান, এম মনসুর আলী ওনারা বাংলাদেশ সরকার তৈরি করলে বাংলাদেশ সরকার তিনি এখানে একটা জিনিস উল্লেখ করতে চেয়েছেন যে খন্দকার মোশতাক নাকি তখন প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়। এই জিনিসটার সত্যতা বা এই জিনিসটা কতটুকু যৌক্তিক সেটা অনুমান করা কঠিন। আসলে খন্দকার মোশতাক ওই নেতৃত্বে যখন যে 4-5 জন মানুষ ছিলেন, তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, অনেক মোশতাকের চাইতে অনেক বড় রাজনৈতিক ব্যক্তিত্ব তারা ছিলেন। তাদেরকে রেখে খন্দকার মোশতাক নিজে প্রধানমন্ত্রী হয়ে যেতে চাইবে, এই বিষয়টা হজম করা কঠিন আর কি। কিন্তু খন্দকার মোশতাককে এবং তার অবদানকে, বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে তার অবদানকেও খাটো করে দেখার 15ই আগস্টের পর সে সরকার গঠন করার জন্য বা শেখ মুজিবের হত্যাকাণ্ডে জড়িত অথবা জড়িত না, যাই হোক বিতর্কিত বিষয়, কিন্তু ওই ঘটনার জন্য মুক্তিযুদ্ধে তার অবদানকে খাটো করে দেখার যে চেষ্টা শারমিন আহমেদ রিমিও করেছেন আর কি, যে সে ক্ষমতালোভী ছিল। খন্দকার মোশতাক সবসময় এই সরকারের প্রধানমন্ত্রী হতে চেয়েছিল, তারপর তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয় এবং স্বাধীনতা যুদ্ধে সে আরো বিভিন্ন চক্রান্ত করেছে। এই জাতীয় যে বিষয়গুলো তিনি নিয়ে আসতে চেয়েছেন, এইগুলা হচ্ছে গিয়ে ভুল, এইগুলা হচ্ছে গিয়ে খুবই রং কাজ। যেই রং কাজটা তার বাপের ক্ষেত্রে করা হয়েছে, তাজউদ্দিন আহমেদের অবদানকে অস্বীকার করা হয়েছে, সেম জিনিসগুলা তিনি নিজে যখন অন্যের ক্ষেত্রে অ্যাপ্লাই করেন, খন্দকার মোশতাকের ক্ষেত্রে অ্যাপ্লাই করেন বা অন্যদের ক্ষেত্রে অ্যাপ্লাই করেন, সেটা মেনে নেওয়া যায় না অ্যাকচুয়ালি আর কি। খন্দকার মোশতাক, তাজউদ্দিন আহমেদ অনেক বড় রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে, কিন্তু খন্দকার মোশতাক, সৈয়দ নজরুল ইসলাম কারোরই অবদান কোনোভাবেই খাটো করে দেখার এখানে কোনো অবস্থা নেই। সো 70 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন যে শারমিন আহমেদ রিমি উনার মাকে নিয়ে তাজউদ্দিন আহমেদ যখন চলে যান, তাদের এই রাতে ব্যারিস্টার আমিরুল ইসলামের সাথে যখন চলে যান, তখন শারমিন আহমেদ রিমি, উনার মা, উনার পরিবার পরবর্তীতেও বাংলাদেশ থেকে গিয়ে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নেন, কলকাতায় আশ্রয় নেন এবং সেখানে একটা ফ্ল্যাটে তারা থাকেন। তাদের সেই ফ্ল্যাটে একদিন কামাল ভাই, শেখ কামাল আমার সঙ্গে দেখা করতে তাদের ফ্ল্যাটে এলেন। তিনি তাদের ধানমন্ডির বাড়ি থেকে পালিয়ে মুক্তিবাহিনীতে যোগদান করেছেন। হ্যাঁ, মুক্তিবাহিনীতে যোগদান করেছেন, কলকাতায় ঘুরে ঘুরে বেরিয়েছেন আর কি। শুধু এই শেখ কামাল নয়, এখানে কামাল ভাই দেখা করার পর একদিন জামাল ভাইও, শেখ জামাল ভাইও তার এক আত্মীয়ের সাথে আমাদের ফ্ল্যাটে এলেন দেখা করতে। কিশোর জামাল ভাই পালিয়েছিলেন কামাল ভাইয়ের আরো পরে। পাকিস্তান সেনাবাহিনী মুজিব কাপুর পরিবারকে ধানমন্ডির 32 নম্বর রোডের বাসা থেকে স্থানান্তরিত করে ধানমন্ডির পুরাতন 18 নম্বর রোডের 617 নম্বর বাড়িতে গৃহবন্দী করে রেখেছিল। সেই বাসস্থান হতে শেখ কামালও পালিয়েছে। চিন্তা করেন, এখানে 2-3টা বিষয় যেটা চিন্তা করতেই হয় যে শেখ মুজিবকে গ্রেপ্তার করে নিয়ে গেছে পাকিস্তানি বাহিনী, শেখ মুজিবের পরিবারকে গৃহবন্দী করে রেখেছে ওই ধানমন্ডির 18 নম্বরের 613 নম্বর বাড়িতে, এবং সেই সব বাড়ি থেকে নাকি ওনারা পালিয়ে গেছে। এটা কি মেনে নেওয়া সম্ভব? পাকিস্তান আর্মি গার্ড করতেছে, ওনারা পালায় যাইতেছে, আবার কলকাতায় গিয়ে ঘোরাফেরা করতেছে, আবার ওনারা নাকি মুক্তিযুদ্ধ করতেছে। এই জিনিসটা একটা জিনিসের দিকে ইঙ্গিত করে যে 613 নম্বর বাড়িতে গৃহবন্দী করে রাখার যে ঘটনাটা, এটা তেমন লজিক্যাল না। আসলে পাকিস্তান বাহিনী তাদেরকে ওই বাড়িতে নিরাপত্তার সাথেই রেখেছিল। শেখ কামাল এবং শেখ জামাল কেন পালিয়ে গেছিল, কিভাবে পালাতে পেরেছিল? যদি আসলেই পাকিস্তান বাহিনী তাদেরকে গৃহবন্দী করে রাখে, তাহলে এত গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা ওই সময়কার, তাদেরকে পালিয়ে যাওয়ার
এই বিষয়টা খুবই হাস্যকর। এবং ওনারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, কলকাতায় গিয়ে ওনাদের ফ্ল্যাটে ঘুরে ফিরে দেখাফিরা করে সেই মুক্তিযুদ্ধ ওনারা করেছেন। সো এখানে তিনি যে জিনিসটার কারণে আমি এটা বলতে চাচ্ছি যে 28 মার্চ রাতে তারা পদ্মার তীরবর্তী গ্রাম আরঙ্গবাদের শুকুর মিয়া নামের আওয়ামী লীগের এক কর্মীর বাড়িতে আশ্রয় নেন এবং ভারতে গিয়ে পৌঁছান খুব সম্ভবত 31 মার্চ অথবা 1 এপ্রিলের দিকে যাইয়া ভারতে পৌঁছান তাজউদ্দিন আহমেদ। ওনারা কিন্তু তখনও ছোটাছুটির মধ্যে আছেন, কে কোথায় যাইয়া প্রথমে আশ্রয় নেবেন, কোথা থেকে বসে কি পরিচালনা করবেন, ওই ছোটাছুটিগুলোর মধ্যে আছেন। ঠিক আছে, স্বাধীনতার সাথে কিন্তু তখন ওনারা জড়িত নন, কিন্তু একজন ব্যক্তি শুধু তখন, একমাত্র একজন ব্যক্তি তখন স্বাধীনতা যুদ্ধটা শুরু করে দিয়েছিল, সেটা হচ্ছে জিয়াউর রহমান। সো 3 এপ্রিল তাজউদ্দিন আহমেদ দিল্লিতে যে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে দেখা করেন, সাক্ষাৎ করেন। এই এই জায়গায় তাজউদ্দিন আহমেদ যে বুদ্ধির পরিচয়টা দিয়েছিলেন আর কি, এটা আসলে মুক্তিযুদ্ধের অনেক বড় একটা টার্নিং পয়েন্ট ছিল। এই জিনিসটা ছাড়া তাজউদ্দিন আহমেদ যে জিনিসটা করছেন যে ইন্দিরা গান্ধীর কাছে যাওয়ার আগে তিনি, এবং ইন্দিরা গান্ধীর কাছে যাইয়া তিনি নিজেকে রিপ্রেজেন্ট করছেন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ সরকারের একজন একজন নেতা হিসাবে, এবং একজন প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, স্বাধীন বাংলাদেশ সরকারের একজন নেতা হিসাবে উপস্থাপন করছেন। তিনি বাংলাদেশ, তিনি ইন্দিরা গান্ধীর কাছে যাইয়া বলেন নাই যে আমরা মুক্তিযুদ্ধ করব, আমরা প্ল্যান করতেছি, এই জাতীয় বিষয়গুলো স্কিপ করে তিনি বলেছেন যে উনারা শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ সরকার গঠন করতেছেন এবং ভারতের কাছ থেকে ওনারা সাহায্য চান। এই জিনিসটা এই জন্য গুরুত্বপূর্ণ যে যদি এই জিনিসটা তিনি না করতেন এবং সাধারণভাবে যাইয়া সাহায্য সহযোগিতা চাইতেন, তাহলে বিষয়টা এইরকম হয়ে যেত যে একটা বিদ্রোহী গোষ্ঠী, দেশের ভিতরে একটা বিদ্রোহী গোষ্ঠী থাকে না, আসামের ভিতরে আছে উলফা, তারপর এইরকম কোনো একটা বিদ্রোহী গোষ্ঠী আসছে আমার কাছ থেকে সাহায্য চাইতে, যেটা তেমন একটা মিনিংফুল হয় না। কিন্তু তাজউদ্দিন আহমেদ নিজেকে একজন বিদ্রোহী গোষ্ঠী হিসাবে রিপ্রেজেন্ট না করে একটা স্বাধীন দেশের প্রতিনিধি হিসাবে রিপ্রেজেন্ট করে ইন্দিরা গান্ধীর কাছ থেকে সহযোগিতা চেয়েছেন, যেইটার জন্য ভারতকে আসলেই তাজউদ্দিন আহমেদকে এবং প্রবাসী সরকারকে মূল্যায়ন করতে বাধ্য হয়েছে। যদি ওনারা একজন বিদ্রোহী আকারে সহযোগিতা চাইতেন, তাহলে ভারতের এই সাপোর্টগুলো আসলে পাওয়া কঠিন হয়ে যাইত। এই যে বুদ্ধিভিত্তিক কাজটা তাজউদ্দিন আহমেদ করেছেন, এইটা তার রাজনৈতিক দূরদর্শিতা এবং তার যে বুদ্ধিদীপ্ত রাজনীতি, এই জিনিসটা প্রমাণ করে আর কি। এবং তিনি তাজউদ্দিন আহমেদ ইন্দিরা গান্ধীর সাথে যখন দেখা করেন, দ্বিতীয়বার যখন দেখা করেন, তখন তিনি ওই ইন্দিরা গান্ধীকে জানান যে শেখ মুজিবের নিরাপত্তা এবং তাকে যেন কোনো ধরনের কোনো ক্ষতি না করা হয়, এই চেষ্টাটা যেন ইন্দিরা গান্ধী করেন। এবং ইন্দিরা গান্ধী আসলেই এখানে অনেক বড় একটি কাজ করেছিলেন। তিনি বিভিন্ন দেশ ঘুরেছেন, বিভিন্ন রাষ্ট্রপতিদের সাথে দেখা করেছেন এবং শেখ মুজিবকে যাতে কোনো ধরনের অত্যাচার না করা হয় অথবা শেখ মুজিবকে যেন মেরে ফেলা না হয়, এই চেষ্টাটা তিনি খুব ভালোভাবেই করেছেন ইন্দিরা গান্ধী। এই জায়গায় ইন্দিরা গান্ধীর প্রচুর ক্রেডিট প্রাপ্য অ্যাকচুয়ালি। সো 87 নম্বর পেজে তিনি একটি ইন্টারেস্টিং জিনিস উল্লেখ করেছেন যে খন্দকার মুশতাক আহমেদ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কৌশলে ব্যবহার করতে চেয়েছিলেন পাকিস্তান ও মার্কিন সরকারের স্বার্থ রক্ষার কাজে। এই টপিকসটা কি জন্য এখানে আসছে সেটা হচ্ছে অন্যরকম একটা বিষয়, যে খন্দকার মুশতাক বাংলাদেশের প্রবাসী সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং তার পররাষ্ট্র সচিব ছিলেন মাহবুবুল আলম চাষী। মাহবুবুল আলম চাষী 1967 ইংরেজি পর্যন্ত বাংলাদেশের পাকিস্তানের আমেরিকান কনসুলেটের একজন কর্মকর্তা ছিলেন এবং তার সাথে আমেরিকার অনেক মানুষের, ইভেন সিআইএ এর যোগাযোগ ছিল। খন্দকার মোস্তাক মাহবুবুল আলম চাষীর মাধ্যমে সিআইএ এবং কলকাতায় অবস্থিত আমেরিকান কনসুলেটের সাথে যোগাযোগ রক্ষার মাধ্যমে তারা
শেখ মুজিবের খবরাখবর শেখ মুজিবকে অক্ষত রাখার চেষ্টা করতেছিলেন। এইখানে বলতে হয় যে খন্দকার মোশতাকের চাইতে বড় মুজিব প্রেমী আওয়ামী লীগে ছিল না। খন্দকার মোশতাক যে কি পরিমাণ মুজিব প্রেমী এবং মুজিব পাগল মানুষ ছিল তা হচ্ছে যে স্বাধীনতা যুদ্ধের সময় খন্দকার মোশতাক ওই সরকারেরই যে কোনো মিটিং হলেই সে সবসময় একটা জিনিসই বলতো যে আমরা এই জিনিস আমরা আমাদের মুক্তি সংগ্রাম কন্টিনিউ করতেছি, করে যাব, কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে যে শেখ মুজিব যেন অক্ষত এবং শেখ মুজিবের জন্য কোনো ক্ষতি না হয়, শেখ মুজিবকে আমাদের বাঁচায় রাখতে হবে যেভাবেই হোক আর কি। যা কিছু করা সম্ভব শেখ মুজিবকে অক্ষত রাখার জন্য সবকিছু করতে চাইতেন। এই মুস্তাক আহমেদ সিআইএ এর মাধ্যমে এবং আমেরিকান কনসুলেটদের মাধ্যমে শেখ মুজিবের সাথে একটি কানেকশন রাখতেছিলেন। তখন শেখ মুজিবের কাছ থেকে কিন্তু খবর আসতেছিল মুস্তাকের কাছে মাহবুবুল আলম চাষির মাধ্যমে। এইরকম একটা ব্যাপার। তিনি এখানে বলছেন যে খন্দকার মোশতাক ষড়যন্ত্র করছিলেন। ওকে, খন্দকার মোশতাক যদি ষড়যন্ত্র করে থাকেন তাহলে 1971 দেশ স্বাধীনের পর মুজিব যখন বাংলাদেশে চলে আসেন তখন মুজিব তার সবচেয়ে বড় আপন ব্যক্তিটি ছিল খন্দকার মোশতাক। কারণ খন্দকার মোশতাক শেখ মুজিবকে অনেকটা মুসলমান হিসাবে এটা বলা যায় না, কিন্তু অনেকটা প্রভুদের মতো মানতেন আর কি। এত পরিমাণ সে মুজিব ভক্ত এবং মুজিব পাগল ছিল খন্দকার মোশতাক। পরবর্তীতে পরিস্থিতি অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু স্বাধীনতা যুদ্ধের ওই সময়ে এইখানেও খন্দকার মোশতাককে তিনি খাটো করে দেখতে চেয়েছেন আর কি। কিন্তু খন্দকার মোশতাকের একমাত্র টার্গেট এবং ছিল, যেটা মেজর ডালিম তার যা দেখেছি যা বলেছি বইয়ে উল্লেখ করেছেন, যে মুজিবকে জীবিত রাখার জন্য খন্দকার মোশতাক যে কোনো কিছু করতে রাজি ছিলেন। একসময় ওই সেপ্টেম্বরের দিকে ইয়াহিয়া সরকার একটা ঘোষণা দেয় যে তোমরা যদি এই মুজিবকে চাও তাহলে এই যুদ্ধ থামায় ফেলতে হবে, আর তোমরা ফিরে আসো, সবাই আবার আমরা নতুন করে আলোচনা করে সবকিছু ঠিক করি, না হলে আমি মুজিবকে মেরে ফেলবো। এই ধরনের একটা পরিস্থিতিতে খন্দকার মোশতাক বৈঠকে বলেছেন যে স্বাধীনতাকে আমি কেয়ার করি না, আমি শেখ মুজিবকে চাই। শেখ মুজিব যদি নিহত শেখ মুজিব দিয়ে আমি বাংলাদেশ চাই না। শেখ মুজিব আমি স্বাধীনতা যেরকম চাই ওই রকম আমি আগে সর্বপ্রথম আমার স্বাধীনতার আগে হচ্ছে শেখ মুজিব। এত শেখ মুজিব ভক্ত ছিল খন্দকার মোশতাক যে সে বলেছে যে আপনার আমার কাছে প্রথমে হচ্ছে শেখ মুজিব, তারপরে হচ্ছে স্বাধীনতা। শেখ মুজিববিহীন কোনো স্বাধীনতা আমি নিব না। কিন্তু তাজউদ্দিন আহমেদ খুবই বলিষ্ঠ একজন নেতা ছিলেন, তিনি বলেছেন না, আগে স্বাধীনতা, পরবর্তীতে শেখ মুজিব। আমরা শেখ মুজিবকেও চাই, স্বাধীনতাকেও চাই, কিন্তু স্বাধীনতাটা হচ্ছে আমার কাছে প্রথম। এই দ্বন্দ্বের জন্য তিনি এই শারমিন আহমেদ খন্দকার মোশতাককে খাটো করে দেখতে চেয়েছেন। তো এখানে তিনি উল্লেখ করেছেন যে বিএলএফ বা মুজিব বাহিনী গঠন করা হয়েছিল। ফজলুল হক মনি, বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে যুব নেতারা স্বাধীন বাংলাদেশ তথা মুজিবনগর সরকারের প্রতি অনাস্থা প্রদর্শন করে। সো এই যে এই মুজিব বাহিনীর কৃতকর্মের জন্য পরবর্তীতে যখন জহির রায়হান বললেন যে তোমরা মুজিব বাহিনীর লোকেরা কি করেছিলে, আমি সবকিছু রেকর্ড করে রেখেছি, সবই প্রকাশ করে দেব, তারপর জহির রায়হানকে গুম এবং খুন করা হয়। শামীম আহমেদ এখানে বলতে চেয়েছেন যে মুজিব বাহিনীর শীর্ষস্থানীয় এক নেতা, তিনি নাম উল্লেখ করতেছেন না, সে তো ফজলুল হক মনি। আপনি নাম উল্লেখ করতে এখানে তো খুব বেশি ঝামেলা হওয়ার কথা না। সে এতটাই হিংসাত্মক ও মরিয়া হয়ে ওঠে যে সে তাজউদ্দিন আহমেদকে হত্যার প্রচেষ্টা চালায় ওই সময়। তো মুজিব বাহিনী, যেহেতু আজকের বইয়ের টপিকস মুজিব বাহিনী না, সো আমি ডিটেইলে যাব না, কিন্তু এটাই বলবো যে বাংলাদেশের স্বাধীনতার ফোর্সের প্যারালালে আরেকটি ফোর্স, ভারতের রয়ের তৎকালীন প্রধান উবানের নেতৃত্বে, রয়ের কর্মকর্তা উবানের নেতৃত্বে আরেকটি প্যারালাল ফোর্স গঠন করা হয়েছিল মুজিব বাহিনী। এবং এই মুজিব বাহিনী, জহির রায়হান এই বিষয়গুলো নিয়ে হয়তো অনেক আছে, ঘাটলেই পাবেন, এবং হয়তো পরবর্তীতে অন্য কোনো রিভিউ করা হবে আর কি। তবে এইখানে এসে বাংলাদেশের বিজয়ের পর যে জিনিসটা হয়েছে, যে দেশে